ডিয়ার ফ্রেন্ডস, এর আগে আমি একটা ভিডিওতে আপার প্রাইমারি টেটের কিভাবে জেনারেল সায়েন্স পড়তে হবে তার সিলেবাসটা আমি ডিসকাস করেছিলাম, যে কিভাবে তোমরা কোথায় থেকে কিভাবে পড়বে। তো আজ থেকে আমি রেগুলার তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব টপিক ওয়াইজ। তো আজকের টপিক হচ্ছে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন। তো চলো বেশি কথা না বলে আমি স্টার্ট করছি। চলো, আচ্ছা, প্রথমেই বলে দিই, তোমরা যারা পেড ব্যাচে কোর্স পারচেস করবে তারা কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বাই ল্যাঙ্গুয়েজেই নোটস গুলো পাবে, ঠিক আছে? তো আমি এখানে ইংলিশেই রেখেছি, কারণ ইংলিশটা দেখে পড়ালে তোমাদের কি হবে, তোমরা এটা বুঝতে সুবিধা হবে। বাংলাটা তো তোমরা পারবে, ইংলিশটা দেখে পড়লে বুঝতে সুবিধা হবে, তোমরা বাংলাটা ইজিলিই পড়তে পারবে। কিন্তু আমি যদি বাংলাটাই পড়াই, বাংলা নোটসটা এখানে রেখে, তাহলে কিন্তু ইংলিশটা তোমাদের পড়তে একদম ইচ্ছে করবে না। যারা ইংলিশ পড়তে চাও না আমি তাদের জন্য বলছি। ওকে, চলো দেখো, ফুড অ্যান্ড নিউট্রিশন। তো ফুডের সাথে নিউট্রিশনটা একদম জড়িত। তার কারণ আমরা ফুড যেটা গ্রহণ করি, মানে খাবার আমরা খাই, সেটা নিউট্রিয়েন্টস পাওয়ার জন্য, যাতে আমাদের পুষ্টি হয়, ঠিক আছে, এবং আমরা কাজ করার শক্তি পাই, ঠিক আছে। তো এই যে নিউট্রিয়েন্টস গুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, এটাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা আমাদের কি হয়, এটা আমাদের বেশি পরিমাণে গ্রহণ করতে হয়, সেই কারণে এটাকে বলা হয় ম্যাক্রো, ঠিক আছে। বেশি পরিমাণে এটা আমাদের কিন্তু গ্রহণ করতে হয়, ঠিক আছে। আর মাইক্রো বলছি তাদেরকে, যেগুলোকে আমাদের খুব কম পরিমাণে দরকার। এগুলো এসেনশিয়াল, ডেফিনেটলি এগুলো এসেনশিয়াল কম্পাউন্ড, মানে এগুলো অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের দরকার, বাট এগুলো আমাদের কি দরকার? স্মল অ্যামাউন্ট, ঠিক আছে, কম পরিমাণে দরকার। ওকে, তো দেখো এই যে নিউট্রিয়েন্টস অ্যাকচুয়ালি আমি কি বললাম, কি করে? শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই যে দেওয়া আছে ফিজিওলজিক্যাল প্রসেস গুলোকে মেনটেন করে নিউট্রিয়েন্টস, ঠিক আছে। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর আন্ডারে কি কি পড়ছে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট বা লিপিডস। এইগুলোই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে তোমার রেগুলার বেশি করে গ্রহণ করতে হয়। এগুলো কি? এগুলো হচ্ছে এনার্জি দেয়। এই যে ফুডগুলো, এগুলো এনার্জি দেয়, ঠিক আছে। এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস, এখান থেকে আমরা কিন্তু কোনো এনার্জি পাই না। এনার্জি পাওয়ার জন্য আমাদের সব সময় ম্যাক্রোনিউট্রিয়েন্টসই নিতে হবে, ঠিক আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্টসই আমাদের গ্রহণ করতে হবে। ওকে, এইগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় কারণ এরা এনার্জি দেয়। দেখো, এনার্জি দেয়। স্ট্রাকচারাল যে মলিকুল, যেগুলো শারীরবৃত্তীয় প্রসেসের জন্য দরকার, সেই স্ট্রাকচারাল মলিকুলগুলো সিনথেসিস করে, হরমোন প্রোডাকশন করে, ঠিক আছে, এবং মেটাবলিক পাথওয়েকে রেগুলেশন করে, ঠিক আছে। তার মানে এখানে কি হলো? হরমোন উৎপাদন করছে, গঠনমূলক অণুর সংশ্লেষণ করছে, ঠিক আছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা কি করছে? বিপাকীয় পথটাকে নিয়ন্ত্রণ করছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। আমরা যদি অন্যভাবে বলি আবার মাইক্রোনিউট্রিয়েন্টস এর ব্যাপারে, এটা ডেফিনেটলি একটা এসেনশিয়াল কম্পাউন্ড। এটা কি দরকার? এটা খুব স্মল অ্যামাউন্টে দরকার হয় বায়োকেমিক্যাল প্রসেসের জন্য, ঠিক আছে। বায়োকেমিক্যাল প্রসেসের জন্য দরকার হয়। যেমন দেখো, জিন ট্রান্সক্রিপশন মডুলেশন, ঠিক আছে, তার মানে হলো জিন ট্রান্সক্রিপশন নিয়ন্ত্রণ। এনজাইমেটিক রিঅ্যাকশন, ঠিক আছে, এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে এখানে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনুঘটক হিসেবে কাজ করে, মানে এনজাইমের উপস্থিতিতে যে রিঅ্যাকশনস গুলো হয়, জেনারেলি ডাইজেশন হয়, ঠিক আছে। প্রোটেকশন এগেইনস্ট অক্সিডেটিভ স্ট্রেস, ঠিক আছে, তার মানে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও সুরক্ষা দেয়। তা কি হলো? ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এটা অবশ্যই এসেনশিয়াল কম্পাউন্ড, বাট আমাদের স্মলার অ্যামাউন্টে এটা দরকার হয়, ঠিক আছে। তো আমি প্রথমেই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, নেক্সট দিন আমি মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে বলবো, ঠিক আছে। আজকে আমি বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর আন্ডারে কি পড়ছে? ম্যাক্রোনিউট্রিয়েন্টস হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ঠিক আছে। এখন আমি ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব। ওকে, চলো তাহলে ফার্স্ট বলবো প্রোটিন ব্যাপারে। প্রোটিন, ঠিক আছে। প্রোটিনটা কি? প্রথমেই জেনে নেওয়া যাক যে প্রোটিনের বিল্ডিং ব্লকটা কি। এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যাই বলি না কেন, এগুলো কি? এগুলো হলো বড় বড় আকারের অণু, এবং এইগুলো বিভিন্ন কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন প্রোটিন কিন্তু অ্যাকচুয়ালি একটা পলিমার। ওকে, এটা কি থেকে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড সেখানে মনোমারের ভূমিকাতে থাকে। এটা অ্যাকচুয়ালি মনোমার, মানে এটা একটা ইউনিট। যেমন সেল থেকে অর্গান তৈরি হয়, সেরকম অ্যামাইনো অ্যাসিড এটা একটা মনোমার, এখান থেকে প্রোটিন তৈরি হয়। অনেকগুলো প্রোটিন সংযোজিত হয় কিসের দ্বারা? পেপটাইড বন্ডস, পেপটাইড বন্ধনীর দ্বারা। তার মানে কি থাকে? প্রোটিনে পেপটাইড বন্ড থাকে, ঠিক আছে? প্রোটিনে পেপটাইড বন্ড থাকে। পেপটাইড বন্ড দ্বারা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন প্রোটিন তৈরি হয়। এরকম পরপর পরপর কি থাকে? পেপটাইড বন্ডের মাধ্যমে লিঙ্ক হয়ে থাকে, ঠিক আছে? পেপটাইড বন্ডের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে থাকে। সেই কারণে আমরা বিল্ডিং ব্লক অ্যাকচুয়ালি কাকে বলবো? অ্যামাইনো অ্যাসিডকে। দেখো প্রথমে আমি দেখিয়ে দিই এর ছবিটা। অ্যামাইনো অ্যাসিড আমরা কেন বলছি? দেখো এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে NH2, এটাকে আমরা অ্যামাইনো গ্রুপ বলে থাকি। NH2 নাইট্রোজেন আছে, হাইড্রোজেন দুটো আছে। আর এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ COOH, এগুলো ফাংশনাল গ্রুপ, এগুলোকে ফাংশনাল গ্রুপ বলে। যারা কেমিস্ট্রি স্টুডেন্ট দেখবে তারা তো এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যারা কেমিস্ট্রি স্টুডেন্ট নয় বা এগুলো জানো না, তারা জেনে নাও, এইটুকুই জেনে রাখো, এটা অ্যামাইনো গ্রুপ আর এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন আছে আর এইটা আর গ্রুপ। এইটা অ্যাকচুয়ালি এই যে বাকি যে তুমি স্ট্রাকচারটা দেখছো অ্যামাইনো আর অ্যাসিড গ্রুপের, এইটা কি? এইটা হচ্ছে তোমার ফিক্সড, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা, এটা তুমি সব অ্যামাইনো অ্যাসিডেই পাবে। এবার এই আরটা অ্যাকচুয়ালি কি করে? এটা ভ্যারি করে। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই আরটার স্ট্রাকচার বিভিন্ন রকম হয়, ঠিক আছে? এবং এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা কি? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করছে। এই অ্যামাইনো অ্যাসিডটাই পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে কি করে? প্রোটিন ফর্ম করে। তো দেখো প্রোটিনের কম্পোজিশন কি? এতে কি কি আছে? কার্বন, খুব ভালোভাবে শুনবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? সালফার থাকে, ঠিক আছে? কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডে কিন্তু সালফার থাকে, ঠিক আছে? এক প্রোটিন থেকে কত এনার্জি আমরা পাই? 4 কিলো ক্যালোরি এনার্জি আমরা পাই পার গ্রাম, 4 কিলো ক্যালোরি। ওকে, তো এই যে তোমার প্রোটিন, এর প্রাইমারি ফাংশনটা কি? ঠিক আছে, এটা কি করে? অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই করে, ঠিক আছে? বডিকে কি করে? নাইট্রোজেন, হাইড্রোকার্বন এগুলো প্রোভাইড করে, ঠিক আছে? প্রোটিনের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি? প্রোটিনের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি? দেখো মানব দেহে অ্যামাইনো অ্যাসিড কি করে? বিভিন্ন, এই যে দেওয়া আছে, স্ট্রাকচারাল, মেকানিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল পারপাসে ব্যবহার করা হয়, ঠিক আছে? কি কি সিনথেসাইজ করে? দেখো কি কি সিনথেসাইজ করে? এনজাইম, হরমোন, অ্যান্টিবডিজ, সাইটোকাইনিন, ঠিক আছে? এগুলো সিনথেসাইজ করে। ওকে, আর কি? তোমার ট্রান্সপোর্টার মানে পরিবাহক এবং নিউরোট্রান্সমিটার এগুলো তৈরিতেও কিন্তু হেল্প করে। ওকে, এবার দেখো এখানে দেওয়া আছে কিভাবে তোমার প্রোটিনটা ফর্ম করে। অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম করে দেখো, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ, এটাও একটা অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ। এখান থেকে কি হয়? একটা H2O বেরিয়ে যায়, এখান থেকে একটা H2O বেরিয়ে যায়, ঠিক আছে? দিয়ে এই যে তোমার এই স্ট্রাকচারটা এখানে আমরা কিন্তু পাচ্ছি, এখান থেকে একটা H2O বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি করবে? একটা, এটাকে আমরা বলছি ডাইপেপটাইড, ডাইপেপটাইড তৈরি করছে, ডাইপেপটাইড তৈরি করছে। এখানে পেপটাইড বন্ড কোনটা বলো তো? আমি যে বললাম যে অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে লিংক হচ্ছে, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে পেপটাইড বন্ড। ওকে, দেখো এবারে আমি খুব শর্টে এক্সপ্লেন করে দিয়ে যাচ্ছি এখানে, নইলে অনেকটা সময় নিয়ে নেবে, ঠিক আছে? দেখো এনজাইমের ফাংশন কি? এনজাইম কি করে? টাইপস অফ, এখানে প্রথমেই দেওয়া আছে টাইপস অফ প্রোটিন, মানে এনজাইম প্রোটিন থেকে তৈরি হয়। তো এর ফাংশন কি? বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। শুধু বলা হচ্ছে যে রাইবোজাইমটা কি? প্রোটিন নয়, সমস্ত এনজাইমই প্রোটিন। কে প্রোটিন নয়? রাইবোজাইম, ঠিক আছে? রাইবোজাইমটা প্রোটিন নয়, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাইবোজাইম এটা প্রোটিন নয়। ওকে, দেখো স্ট্রাকচারাল, প্রোটিন কি করে? প্রোভাইড
ফিজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, প্রোভাইড ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারাল কি কি দেয়? কোলাজেন, কেরাটিন, তোমরা জানো কোলাজেন আমাদের স্কিনে থাকে, কেরাটিন চুল, ঠিক আছে, মোটামুটি এগুলো তোমরা জানো। এরপরে দেখো ট্রান্সপোর্টে টাইপ প্রোটিনের কি ভূমিকা। ট্রান্সপোর্ট বলতে কি করে? ট্রান্সপোর্ট বলতে তোমার বডিতে বিভিন্ন পার্টে, ঠিক আছে, মানব শরীরের বিভিন্ন পার্টে সাবস্টেন্স ক্যারি করে, যেমন খুব ওয়েল নোন একটা এক্সাম্পল হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, ঠিক আছে, এটা একটা প্রোটিন। তোমরা জানো কি ট্রান্সপোর্ট করে হিমোগ্লোবিন? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এগুলো আর ডিটেলসে বলছি না, এগুলো রেসপেক্টিভ ক্লাসে ভালো করে আলোচনা হবে। এরপরে দেখো আছে পেশি সংকোচনের ব্যাপার, কন্ট্রাক্টাইল, মাসেল কন্ট্রাকশনে তোমার সাহায্য করে, ঠিক আছে। কি কি? অ্যাক্টিন, মায়োসিন, এগুলো কিন্তু প্রোটিন। তো এই এক্সাম্পল গুলো খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখবে। হরমোনাল, হরমোনাল কি রেগুলেট করে? কি ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে। হরমোন কি করে? ফিজিওলজিক্যাল প্রসেস রেগুলেট করে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইনসুলিন, তাই না? ইনসুলিন হলো একটা হরমোন। চলো নেক্সট, এবারে দেখো প্রোটিন রিলেটেড কিছু হেলথ কন্ডিশন আছে। তো প্রোটিন কি কি করে সেটা তো আমরা জানলাম, যে প্রোটিন আমাদের রেগুলার যে ফিজিওলজিক্যাল প্রসেসে কি কি কাজ করে মোটামুটি একটা ধারণা দিলাম। এবং প্রোটিনের বিল্ডিং ব্লক হলো অ্যামাইনো অ্যাসিডস, যেগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে কি হয় পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। পলিমার মানে এখানে প্রোটিন, ঠিক আছে। পলিমার মিনস এখানে ওটাকে বলা হচ্ছে কিন্তু প্রোটিন। ওকে, এবারে দেখো যেটা দেখার, যে প্রোটিনের তো আমরা দেখলাম যে কি কি তারা কিভাবে হেল্প করে, বাট প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি কি হতে পারে, ঠিক আছে। এখন আমি বলবো প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি কি হতে পারে। যেমন ধরো প্রথমেই দেওয়া আছে ম্যারাসমাস। দেখো এটা কি কাদের হয়? আন্ডার 1 ইয়ার। খুব ভালো করে এখান থেকে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। 1 ইয়ারের নিচে যে সমস্ত শিশু, তাদের ক্ষেত্রে দেখা যায় কিসের অভাবে? দেখো এইটা কিন্তু এখানে বোল্ড করা আছে, দেখো এটা এখানে বোল্ড করা আছে। এটা কি? তোমার বোথ প্রোটিন অ্যান্ড টোটাল ক্যালোরি, মানে শুধুমাত্র প্রোটিন না, প্রোটিন এবং ক্যালোরির অভাবে কি হয়? ম্যারাসমাস হয়। তো এতে সিমটম কি কি হয়? ড্রাই থিন রিঙ্কেল স্কিন, ঠিক আছে, ড্রাই থিন রিঙ্কেল স্কিন হয়ে যায়, ঠিক আছে, মানে শুষ্ক হয়ে যায় স্কিন, পাতলা কুচকে যায়। প্রমিনেন্ট রিবস, প্রমিনেন্ট রিবস মানে পাঁজরের হাড় খুব স্পষ্ট দেখা যায়। অ্যান্ড অলমোস্ট নো সাবস্টেন্সিয়াস ফ্যাট, ঠিক আছে, মানে কোনো ফ্যাট এখানে কিন্তু পাওয়া যায় না। এটা কিসের জন্য হয়? বারবার বলছি কিসের জন্য হয়? প্রোটিন এবং ক্যালোরির অভাবে। আর একটা আছে দেখো কোয়াসিওকর, এটা অনলি তোমার কাদেরকে এফেক্ট করে? আন্ডার 5 ইয়ার্স ওল্ড চিলড্রেন। কিসের জন্য? ডেফিসিয়েন্সি অফ প্রোটিন। আগেরটা ম্যারাসমাস ছিল দেখো প্রোটিন অ্যান্ড ক্যালোরি, অ্যান্ড কোয়াসিওকর হচ্ছে ডেফিসিয়েন্সি অফ প্রোটিনস। ওকে, ডেফিসিয়েন্সি অফ প্রোটিনস। তো এক্ষেত্রে কি হয়? দেখো এডেমা, এডেমা মিনস অ্যাকচুয়ালি লোয়ার লেগটা কি হয়? সোয়েলিং হয়, ফেস সোয়েলিং হয়, লোয়ার লেগস এবং ফেস সোয়েলিং হয়, মানে ফোলা ফোলা লাগে, দুটোই ফোলা ফোলা লাগে। প্রোট্রুডিং বেলি, মানে পেটটা যেন সামনের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। আমি এখানে ছবিগুলো দিইনি, কারণ ছবিগুলো দেখলে সত্যিই খুব খারাপ লাগে, সে কারণে আমি ছবিগুলো দিইনি। সিমটমটা দেখে নাও, কারণ এই সিমটম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। মুখে পা মুখ এগুলো ফোলা ফোলা লাগে, পেট বেরিয়ে আসে, ঠিক আছে। আর একটা জিনিস হয় তোমার স্কিনটা মানে ডার্ক কালার হয়ে যায়, ডার্ক টাইপের একটা কালার হয়ে যায়, ঠিক আছে। তো প্রোটিন রিলেটেড হেলথ কন্ডিশন এটা হয়ে গেল। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্টিং অফ প্রোটিন। কোনো খাবারে প্রোটিন আছে তোমরা সেটা কিভাবে বুঝবে, ঠিক আছে। তার জন্য আমরা করব কি? বাইউরেট টেস্ট। দেখো প্রোটিনের টেস্টের নাম কি? খুব সহজ কোশ্চেন এলে এটা আসবে, বাইউরেট টেস্ট। ওকে, এবার দেখো প্রসিডিউরটা কি বলে আমি সিটেতে আরে কি রকম টাইপের কোশ্চেন আছে আমি সেটা ডিসকাস করছি। প্রসিডিউর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড স্যাম্পলে অ্যাড করতে হবে, ঠিক আছে, এবং তারপর তাতে কপার সালফেট সলিউশন দিতে হবে। এতে কি হবে? কপার সালফেটের সলিউশনটা ইটসেলফ ব্লু কালার,
সেটা কি হবে, ভায়োলেট বা পার্পল কালার শো করবে। যদি এই চেঞ্জেসটা হয় তখন আমরা বুঝবো যে এখানে প্রোটিন আছে। ওকে, দেখো এখানে পুরো ডায়াগ্রামে একটা বোঝানো আছে, টেস্ট টিউবে আমরা স্যাম্পল নিচ্ছি যেখানে প্রোটিন আছে। ঠিক আছে, প্রোটিন আছে। প্রোটিন মানেই কিন্তু এটা বোঝায় যে পেপটাইড বন্ড আছে। ঠিক আছে, প্রোটিন মানেই এটা বোঝায় যে পেপটাইড বন্ড আছে। ঠিক আছে, এবার এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেওয়া হয় কিসের জন্য, এটাকে অ্যালকালাইন করার জন্য, অ্যালকালাইন করার জন্য। এবং তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করা হয় কিসের সাথে, কপার সালফেট সলিউশনের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়। এবং কপার সালফেট সলিউশন মিক্স করার পরে যদি আমরা দেখি কালারটা ব্লুই থেকে গেছে, তখন আমরা বুঝবো যে এই যে স্যাম্পলটার মধ্যে প্রোটিন নেই। তাহলে প্রোটিন কখন প্রেজেন্ট থাকবে, প্রোটিন প্রেজেন্ট থাকবে যখন কালারটা ভায়োলেট বা পার্পল কালার হয়ে যাবে। এখানে একদম ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, ডায়াগ্রামটাই ডিটেলসে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি টেস্ট করলাম, বাইউরেট টেস্ট করছি প্রোটিনের জন্য। ওকে, প্রোটিনের জন্য আমরা বাইউরেট টেস্ট করব। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবারে নেক্সট দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ প্রোটিনস বেসড অন মলিকুলার শেপ। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ প্রোটিন বেসড অন মলিকুলার শেপ। ঠিক আছে, তার মানে কি, মলিকুলার শেপ মানে আণবিক আকৃতি, তাই না? আণবিক আকৃতির উপর নির্ভর করে প্রোটিনের শ্রেণী বিভাগ। ঠিক আছে, প্রোটিনের শ্রেণী বিভাগ। ওকে, দেখো তাহলে এই যে শ্রেণী বিভাগটা আমরা করছি এটা আণবিক আকৃতির উপর নির্ভর করে। এবার দেখো কি কি আছে, দুটো টাইপের, একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন আর একটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন। ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন মিন্স এটা কিন্তু প্রায় মানে কি, এখানে যে ইউনিট গুলো মানে প্রোটিন তৈরি হয়, আমি একটু আগেই বললাম অ্যামাইনো অ্যাসিডের যে ইউনিট গুলো দিয়ে প্রোটিন তৈরি হয় সেগুলো কি ভাঁজ করা, মানে যেন ফোল্ডেড অবস্থায় থাকে, দিয়ে প্রায় গোলাকার একটা শেপ ফর্ম করে। মানে কি, এই যে দেখো এখানে লিখেছি স্ফেরয়েডাল ইউনিট। স্ফেরয়েডাল ইউনিট মানে প্রায় একটা গোলাকার আকৃতির কাছাকাছি পৌঁছায়। স্ফেরয়েডাল মানে পুরোপুরি গোলাকার নয়, গোলাকার টাইপের। ঠিক আছে, তো এরকম একটা ইউনিট তৈরি করে, সেটাকে আমরা বলবো গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে, আর ফাইব্রাস প্রোটিন মানে এটা কি সুতোর মতো, তন্তুর মতো, থ্রেড লাইক মলিকুলস। দেখো থ্রেড লাইক মলিকুলস এগুলো কিভাবে থাকে, সাইড বাই সাইড দিয়ে ফাইবার তৈরি করছে। ঠিক আছে, থ্রেড লাইক মলিকুল যেটা ফাইবার তৈরি করছে সাইড বাই সাইড এগুলো থাকে। তো এইরকম দেখো খুব ওয়েল নোন প্রোটিন যেগুলো কোলাজেন অ্যান্ড কেরাটিন। ঠিক আছে, কোলাজেন অ্যান্ড কেরাটিন। আর গ্লোবিউলার প্রোটিনের মধ্যে কি কি পড়ছে, যেমন মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ইনসুলিন। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে কি, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ইনসুলিন এগুলো কি টাইপের প্রোটিন। কোনো একটা অপশনে থাকতেই পারে যে কোন, বা এরকম থাকতে পারে কিছু প্রোটিনের নাম দিয়ে যে এদের মধ্যে কোনটা গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটিন ডিন্যাচুরেশন। ঠিক আছে, প্রোটিন ডিন্যাচুরেশন এটা কি, দেখো প্রোটিন ডিন্যাচুরেশন মানে এখানে প্রোটিনের যে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে। ঠিক আছে, প্রোটিনের অনেকগুলো স্ট্রাকচার থাকে, যেমন সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো এই যে স্ট্রাকচার গুলো, এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার গুলো ভেঙে যায়, প্রোটিনের ভেঙে যায়, তখন আমরা সেটাকে বলবো প্রোটিন ডিন্যাচুরেশন। দেখো প্রোটিন ডিন্যাচুরেশন মানে স্ট্রাকচারটা ভাঙছে, কিন্তু এর যে মেন গঠন মানে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে যে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করছে, সেই পেপটাইড বন্ড কিন্তু ব্রেক করে না। পেপটাইড বন্ড এখানে ব্রেক করছে না। ওকে, ব্রেক করছে না, এটা কিন্তু খুব ভালো করে মানে মনে রাখবে। প্রোটিন ডিন্যাচুরেশনে কি হয়, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ব্রেক করছে, এখানে পেপটাইড বন্ড ব্রেক করছে না। মানে অ্যাকচুয়ালি দেখো আমরা যেটা দেখলাম যে প্রোটিন একটা পলিমার তৈরি করে, এবং এটা গ্লোবিউলার প্রোটিন মানে এটা অনেক সময় এখানে একটু আগেই দেখলাম কি হচ্ছে, ফোল্ডেড অবস্থায় থাকছে।
ঠিক আছে, ফোল্ডেড অবস্থায় থাকছে, এখানে দেখিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আনফোল্ডিং হচ্ছে। ডিন্যাচুরেশন মানে এক কথায় আমরা বলতে পারি তোমার আনফোল্ডিং, আনফোল্ডিং হচ্ছে। ঠিক আছে, সেই কারণে এটা অ্যাকচুয়ালি কি করে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস কিছুটা এটা তোমার লস করে, যে যেই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো করতো সেটা লস করে। ঠিক আছে, তার মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে, ফোল্ডেড অবস্থাটা ভেঙে গিয়ে আনফোল্ডেড হয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য ঘটে, কি কি করলে ঘটে দেখো, টেম্পারেচার হলে ঘটে, পিএইচ চেঞ্জেস হলে ঘটে, কেমিক্যাল ইউজ করলেও ঘটে, মেকানিক্যাল এজিটেশন। যেমন আমি তোমাদের কিছু কিছু এক্সাম্পল দেবো, যেমন ধরো এগ যখন কুক করা হয়, ডিম সেদ্ধ করলে কি হয়, ওর যে ভেতরের সলিউবল পার্টটা, হোয়াইট অংশটা, ওটা জমে যাচ্ছে, জমে একটা সলিড ফর্ম করছে, ওটা কিন্তু ডিন্যাচুরেশনের একটা উদাহরণ। যখন পিএইচ চেঞ্জ করা হয়, ঠিক আছে, তখনও কিন্তু ডিন্যাচুরেশন হয়। ঠিক আছে, যেমন ধরো দই যখন বসানো হয়, দুধটাকে থেকে যখন দই হচ্ছে, তখন দেখবে সলিডিফাই হচ্ছে, সলিড ফর্মে আসছে, ওখানেও কিন্তু তোমার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। কেমিক্যাল সাবস্টেন্স দিলে তো হয়, ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্স দিলে হয়, মেকানিক্যাল এজিটেশন মানে ফিজিক্যাল ফোর্স দিলে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু হয়। যেমন ধরো চুলের কথা বলছি আমি, দেখবে হেয়ার স্ট্রেটনিং করে অনেকে, হেয়ার স্ট্রেটনিং করে, তো সেক্ষেত্রে ওখানে হিট দেওয়া হয়, ঠিক আছে, হিটের প্রভাবে হেয়ার গুলো স্ট্রেট হয়। এই প্রভাবটা, এটা কি অনেক ক্ষেত্রে এই যে ডিন্যাচুরেশনটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে রিভার্সিবল হয়, আবার অনেক ক্ষেত্রে ইররিভার্সিবল হয়। ইররিভার্সিবল মানে আগের অবস্থায় ফিরে যায় না, যেমন বয়েলড এগ আগের অবস্থায় কোনোভাবেই ফিরে যাবে না। আবার কার্ড ফর্ম করে যাওয়ার পরে এটাও আগের অবস্থায় ফিরে যাবে না। আবার রিভার্সিবল কোনটা, যেমন ধরো তুমি হেয়ার কার্ল করবে বা স্ট্রেংথ করলে, ওই যে হিটের এফেক্টটা যখন পুরোপুরি রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু কিছুদিন বাদে হেয়ারটা তোমার আগের অবস্থায় ফিরে আসবে। তবে এটা ঠিক রেগুলার অ্যাপ্লিকেশনে, হিট অ্যাপ্লিকেশনে চুলের অনেক ক্ষতি হয়, প্রোটিনের পার্মানেন্টলি ড্যামেজ ঘটে যায়। ঠিক আছে, ওকে। দেখো এখানে ছবি দেওয়া আছে একটা নেটিভ প্রোটিন ফোল্ডেড, যে দেওয়া আছে প্রোটিনে যা যা থাকে, ঠিক আছে, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক ইন্টারাকশন, হাইড্রোজেন বন্ড, সেগুলোই দেওয়া আছে। দিয়ে এখানে হিট, পিএইচ এফেক্ট বা কেমিক্যাল এজেন্ট দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে আনফোল্ডিং হচ্ছে। ঠিক আছে, সেটাই এখানে দেখানো হয়েছে, যে এরা আর বাউন্ড নেই, এরা আনফোল্ডিং হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট চলে আসছি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু আমাদের একটা প্রাইমারি এনার্জি সোর্স। ঠিক আছে, প্রাইমারি এনার্জি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। মানে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটটাই সাধারণ মানুষ বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, এবং এটা কত এনার্জি দেয়, 4 কিলো ক্যালোরি। ওকে, এটা 4 কিলো ক্যালোরি এনার্জি দেয়। ঠিক আছে, তো কার্বোহাইড্রেটের ফাংশন কি, কার্বোহাইড্রেট কি করে দেখো, কার্বোহাইড্রেট কি করে, এটা তোমার দেখো, কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড হিসেবে কি করে, শক্তি সঞ্চয় করে পলিস্যাকারাইড হিসেবে। ঠিক আছে, যেমন ধরো গ্লাইকোজেন, স্টার্চ, ঠিক আছে, গ্লাইকোজেন, স্টার্চ হিসেবে কোথায় থাকে, উদ্ভিদ দেহে থাকে, আর গ্লাইকোজেন প্রাণী দেহে থাকে। ঠিক আছে, গ্লাইকোজেন কোথায় থাকে, প্রাণী দেহে, এনার্জি অ্যান্ড স্টোরেজ এই হিসেবে সঞ্চিত থাকে, যেখান থেকে আমরা এনার্জি পাই। ঠিক আছে, এবং ফাইবার টাইপ, ঠিক আছে, এই যেটা তোমার এনার্জি অ্যান্ড স্টোরেজের কথা বলছি, এগুলো কিন্তু ডাইজেস্টেবল, যেটা কি করে, ব্লাড গ্লুকোজের লেভেলটাকে এবং স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে। ঠিক আছে, ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে স্টিমুলেট করে। ওকে, কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, হরমোন যে নিঃসরণ হচ্ছে, সেই হরমোন নিঃসরণকেও তোমার এটা কি করছে, অ্যাকচুয়ালি এনকারেজ করে। ঠিক আছে, এনকারেজ করছে। এছাড়াও তোমার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার তোমার এটা কি করে, এই যে ইমিউন ফাংশন এখানে দেওয়া আছে দেখো, হেলথ, ইমিউন ফাংশন, এগুলো করে। এটা কি, এটা হচ্ছে নন ডাইজেস্টেবল ফাইবারটা, মানে অপরিপাকযোগ্য।
ঠিক আছে, অপরিপাকযোগ্য। তবু অপরিপাকযোগ্য হলে তাহলে বলবে তাহলে ম্যাম কেন আমরা এটা খাবো যখন পরিপাকই হয় না? দেখো এটা কি, এটা কিন্তু তো কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ওকে, কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এই ব্যাপারগুলো ঘটায় কে? ফাইবার। সেই কারণে খাদ্যে একটা উপাদান হিসেবে ফাইবার অবশ্যই দরকার। কিসে থাকে? শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজি, বিশেষ করে শাক, তারপর তোমার যেমন ধরো তোমরা থোড় খেয়েছো, কলা থোড়, ঠিক আছে, মোচা, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, কার্বোহাইড্রেট কি কি করে এখানে ডায়াগ্রামেটিক্যালি পুরো ব্যাপারটা, ঠিক আছে, বোঝানো আছে। যা যা আমি এখন বললাম সেগুলোই এখানে দেওয়া আছে। চলো এবারে যেটা আমি বলবো, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। ক্লাসিফিকেশনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। কার্বোহাইড্রেটস কি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো কি কি এর মানে এলিমেন্ট দিয়ে তৈরি, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ক্লিয়ার রাখবে, আইডিয়া, ঠিক আছে। এবার এই কার্বোহাইড্রেটকে কি করা হয়? ডিগ্রি অফ পলিমারাইজেশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। যেমন আমি প্রথমেই বলবো, দেখো মনোস্যাকারাইড, যেটাকে সিম্পল সুগার বলা হয়, এখানে কি থাকে? এই মনোস্যাকারাইডটা হচ্ছে বেসিক ইউনিট কার্বোহাইড্রেটের, ঠিক আছে। এটা বেসিক ইউনিট, এটা কি হয়? মিষ্টি হয় এবং ওয়াটার সলিউবল হয়, ঠিক আছে, ওয়াটার সলিউবল হয়, ঠিক আছে। এবার এই মনোস্যাকারাইডকে আবার দুরকম ভাবে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে কার্বন অ্যাটমের উপর বেস করে, আর একটা ফাংশনাল গ্রুপ। তো তোমাদের আমি প্রথমে একটা ছবি দেখাই, দেখো এখানে কিন্তু কার্বনের সংখ্যা প্রত্যেকটাতে 6, তিনটেতেই কার্বনের সংখ্যা 6, ঠিক আছে। বাট তাও ডিফারেন্ট, কেন? দেখো এইখানে কি আছে? এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা কিন্তু অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড গ্রুপ। এখানে কি আছে? এখানে আছে কিটো গ্রুপ, সেই কারণে গ্লুকোজ, গ্যালাক্টোজকে বলা হয় অ্যালডোজ, ঠিক আছে, আর ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ। এইভাবে কাউন্টিং করো, দেখো দুটোতেই, এই তোমরা তিনটেতেই গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, এগুলো প্রত্যেকটাই মনোস্যাকারাইড। এখানে তোমরা 6টা করে কার্বন পাবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানেও তোমরা 1 2 3 4 5 6 6টা করে কার্বন পাবে, এখানেও পাবে, কাউন্ট করে দেখবে, ঠিক আছে। তো এখানে আছে দুটোর ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ, এখানে আছে কিটো গ্রুপ। এবার দেখো ভালো করে যে তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে C4 কার্বনে। এখানে দেখো OH-টা লেফট সাইডে আছে, ঠিক আছে। এই কনফিগারেশনে শুধুমাত্র চেঞ্জেস আছে, তাই এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা ওই জন্য বলে থাকছি অ্যালডোজ, আর এটা হচ্ছে কিটোজ। ওকে, আর একটা আছে, দেখো এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ আর কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে। খুব ভালো করে তাহলে এক্সাম্পল গুলো উইথ স্ট্রাকচার মনে রাখবে, তবে কিন্তু ভালোভাবে মনে থাকবে। বেসড অন কার্বন অ্যাটম, দেখো যখন 6টা কার্বনের বদলে 3টে থাকবে তখন আমরা তাকে বলবো ট্রাইওজ। এর একটা এক্সাম্পল হচ্ছে গ্লিসারালডিহাইড। পেন্টোজ, 5টা কার্বন থাকলে পেন্টোজ, যেমন রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। ওকে, এর স্ট্রাকচার গুলো আমি আর দিইনি, কারণ সব স্ট্রাকচার এত কিছু তোমাদের দরকার নেই বা তোমরা মনেও রাখতে পারবে না। মেন এই 3টে স্ট্রাকচার এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অলিগোস্যাকারাইড। তো এই অলিগোস্যাকারাইডটা কি? যেখানে 2 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট আছে, 2 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট আছে। এবার দেখো এখানে পলিমারাইজেশনটা কিভাবে হচ্ছে? দেখো কিভাবে হচ্ছে? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এরা জয়েন হচ্ছে। প্রোটিন কি ছিল? প্রোটিন ছিল পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছিল। এখানে দেখো ভালো করে, মনোস্যাকারাইড
গুলো কি করছে, গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে, ঠিক আছে, এবং যখন হাইড্রোলাইজ করা হয় তারা মনোস্যাকারাইড ইউনিটে ভেঙে যায়। তো দেখো কিছু কমন টাইপের ডাইস্যাকারাইড এখানে দেওয়া আছে। কি আছে, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, এগুলো সব হচ্ছে ডাইস্যাকারাইড, ঠিক আছে। এরা কি কি নিয়ে গঠিত দেখো, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ল্যাকটোজ গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, মল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে। এবং এক্সাম্পলও দেওয়া আছে কোথায় কোথায় থাকে, টেবিল সুগার, মিল্ক সুগার, মল্ট সুগার। একটা আছে ট্রাইস স্যাকারাইড, ঠিক আছে, 3টে ইউনিট এখানে মনোস্যাকারাইড থাকছে। এরকম অনেক এক্সাম্পল আছে, বাট এত কিছু লাগবে না, তোমাদের আপার প্রাইমারি লেভেলের এক্সামের জন্য এইটুকুই লাগবে। এবং এইগুলো থেকে কিন্তু প্রাইমারি টেটে না এলেও আপার প্রাইমারি টেটে কোয়েশ্চেন ডেফিনেটলি আসবে। এবার দেখো চলে আসি পলিস্যাকারাইড, যেগুলো অবশ্যই যেটাকে বলা হয় যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ওকে, তো দেখো দেখো পলিস্যাকারাইডে কি থাকে, 10-এর বেশি থাকে, তাই হান্ড্রেডস অর থাউজেন্ড, দেখো মনোস্যাকারাইড নিয়ে তৈরি, প্রায় 100 বা 1000 মনোস্যাকারাইড নিয়ে তৈরি। ভাবতে পারছো কতগুলো মনোস্যাকারাইড থাকছে, ঠিক আছে। যেমন আমি দেখো প্রথমেই বলেছিলাম কার্বোহাইড্রেট যখন শুরু করলাম, যে কার্বোহাইড্রেটটা কি থাকে, এনার্জি স্টোরেজ হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে। এটা স্টোর থাকে কি কি হিসেবে, স্টার্চ, ঠিক আছে, প্ল্যান্ট বডিতে, এবং গ্লাইকোজেন তোমার প্রাণীদের শরীরে, ঠিক আছে, তার মধ্যে মানুষও পড়ছে। স্টার্চ, স্টার্চ দেখো কি থাকে, প্ল্যান্টে, স্টোরেজ ফর্ম অফ এনার্জি ইন প্ল্যান্ট, ঠিক আছে, কিসেই থাকে দেখো, পোটাটোস, রাইস, হুইট, এগুলোতে থাকছে। গ্লাইকোজেন থাকছে অ্যানিমেলে, লিভারে, মাসেলে, ঠিক আছে, গ্লাইকোজেন থাকছে। এবার দেখো নেক্সট আসছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল পলিস্যাকারাইড এটা কি, সেলুলোজ, কোথায় থাকে, সেলুলোজ, এটা কি প্ল্যান্টস সেল ওয়ালসে, মানে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর সেলুলোজ নিয়ে তৈরি, এটা তোমরা সবাই জানো তাই না, ঠিক আছে। এটা বলছে দেখো মোস্ট অ্যাবান্ডান্ট অর্গানিক কম্পাউন্ড ইন আর্থ, মোস্ট অ্যাবান্ডান্ট অর্গানিক কম্পাউন্ড ইন আর্থ, ঠিক আছে। এরপর আছে চিটিন, এটা কি ইনসেক্ট, ঠিক আছে, ইনসেক্টস মানে কীটপতঙ্গ বা ফানগি, দেখো ফানগি এটা এক প্রকার ছত্রাক, তো এর সেল ওয়ালস মানে ওই কোষ প্রাচীরে থাকে। আর কিছু কিছু কীটপতঙ্গের এক্সোস্কেলিটনসে চিটিনটা পাওয়া যায়, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, ঠিক আছে। তাহলে দেখো 3 রকম আমরা কার্বোহাইড্রেট দেখলাম, মনোস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস আর পলিস্যাকারাইডস। এগুলোর এক্সাম্পল কোনটা কি, এগুলো কিন্তু অবশ্যই ডিটেলসে পড়তে হবে। এখানে দেখো একটা সামারাইজ করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, সামারাইজ করে দেওয়া আছে মনোস্যাকারাইড, যেখানে সুগার ইউনিট থাকে একটা মনো, সেটা তো দেখলেই। এক্সাম্পল কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডে 2টো থাকে, এক্সাম্পল গুলো আর একবার দেখে নাও। অলিগোস্যাকারাইড মানে এখানে 2-এর বেশি, মানে 3 থেকে 10টা, ঠিক আছে, এর এক্সাম্পল দেওয়া আছে। আর পলিস্যাকারাইড গ্রেটার দ্যান 10, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো, ঠিক আছে। তো এই হলো তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের এক্সাম্পল। চলো এবার দেখো আর একবার এখানটায় সামারাইজ করে দিই, তাহলে আমরা ক্লাসিফিকেশন দেখলাম। মনোস্যাকারাইড এটা কি, বেসড অন স্ট্রাকচার, ঠিক আছে, বেসড অন স্ট্রাকচার, কি মনোস্যাকারাইড, ঠিক আছে, মনোস্যাকারাইড। তো এখানে 1 ইউনিট সুগার আছে, ডাইস্যাকারাইড 2 ইউনিট, অলিগোস্যাকারাইড 3 থেকে 10 ইউনিট, ঠিক আছে, পলিগোস্যাকারাইডে গ্রেটার দ্যান 10 ইউনিট, 10 ইউনিটের চেয়েও বেশি আছে, ঠিক আছে। তো মনোস্যাকারাইড গুলো ইজিলি ওয়াটার সলিউবল, ঠিক আছে, ঠিক আছে। আর পলিস্যাকারাইড যেটা হয়, এগুলো জেনারেলি ইনসলিউবল হয়, ঠিক আছে, ইনসলিউবল হয় এগুলো।
এবার এদের দেখো যা এক্সাম্পল এতক্ষণ বলেছি সেগুলোই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এইভাবে ছকটা দেখেও আইডিয়া ক্লিয়ার করে নিতে পারো। যা যা বললাম আগে সেইগুলোই এখানে লেখা আছে। ওকে, চলো নেক্সট। দেখো এবারে আমরা কার্বোহাইড্রেটের টেস্ট কিভাবে করব। ঠিক আছে, কার্বোহাইড্রেটের আমরা কিভাবে টেস্ট করব, দেখো তার জন্য আমরা যেটা করে থাকি আয়োডিন পরীক্ষা, আয়োডিন টেস্ট। ঠিক আছে, তার জন্য সবচেয়ে ভালো একটা স্যাম্পল হচ্ছে আলু। আলুটাকে পিল করে নিয়ে তারপরে এর মধ্যে যদি আমরা কিছু আয়োডিন সলিউশন দিই কয়েক ফোঁটা, তাহলে দেখা যাবে যে ওইখানটা ব্লু ব্ল্যাক মানে ব্ল্যাকিশ ব্লু কালার একটা ফর্ম করবে। তার মানে এখানে কি থাকবে, স্টার্চ আছে। এই কালারটা যদি শো করে তাহলে আমরা জানবো যে এখানে কি আছে, স্টার্চ আছে। এই স্যাম্পলটার মধ্যে স্টার্চ আছে, যেটা তোমরা ইজিলি বাড়িতে আলু দিয়ে করতে পারো নিজেরাই। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি লিপিড। লিপিড, ওকে, লিপিড কি, লিপিড বা এটা একটা ডায়েটারি ফ্যাট। ঠিক আছে, লিপিড বা এটাকে আমরা বলছি ডায়েটারি ফ্যাট। আচ্ছা, এই লিপিডটা মনে রাখবে এটার কিন্তু সবচেয়ে বেশি শক্তি সমৃদ্ধ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। কি বললাম, এইটা সবচেয়ে বেশি মানে শক্তি সমৃদ্ধ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, এনার্জি ডেন্স মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখো কত ক্যালোরি শক্তি দেয়, দেখো 9 কিলো ক্যালোরি। প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখেছি দুটোই 4 কিলো ক্যালোরি, আর এটা হচ্ছে 9 কিলো ক্যালোরি। ওকে, পার গ্রাম। ঠিক আছে, এর বায়োলজিক্যাল প্রসেস তো প্রচুর আছে, এখানে লেখা আছে সবই বায়োলজিক্যাল প্রসেস। এটা কি করে, এটা মানব শরীরে, ঠিক আছে, শারীরবৃত্তীয় লিপিড, তারপর তোমার হরমোন গঠন করে, তারপর তোমার সেলের স্ট্রাকচার, দেহে চর্বি হিসেবে সঞ্চিত হয়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বাইরের আঘাত থেকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি আমাদের দরকার। তার মানে ফ্যাট একটা উল্লেখযোগ্য শারীরবৃত্তীয় ভূমিকা আছে ফ্যাটের। ঠিক আছে, সবচেয়ে বড় কথা ফ্যাট কি করে, এই যে ভিটামিন গুলো দেখো এ ডি ই কে, এদেরকে কি করে, সলিউবল করে রাখে। ঠিক আছে, সলিউবল করে রাখে মানে এই ভিটামিন গুলোর অ্যাকচুয়ালি কি করে, শোষণে সাহায্য করে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। কি করছে এই ভিটামিন গুলো, এই যে এই অপরিহার্য ভিটামিন যেগুলো, এগুলো তোমার শোষণের কাজে ফ্যাট বা লিপিডের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, এবারে দেখো ফ্যাটের কিছু ক্লাসিফিকেশন এখানে আমি দেখাচ্ছি। ঠিক আছে, ডায়েটারি ফ্যাটকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, স্টেরল, ফ্যাটি অ্যাসিড। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো ট্রাইগ্লিসারাইড এখানে দেখাচ্ছে, দেখো এনার্জি স্টোরেজ মোস্ট কমন ডায়েটারি ফ্যাট। ঠিক আছে, অয়েলে থাকে। ঠিক আছে, আর কি আছে দেখো ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ফ্যাটি অ্যাসিডটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিডকে আমরা দুভাবে ভাগ করতে পারি, কিসের তোমার ভিত্তিতে, ডাবল বন্ড আছে কিনা সেই ভিত্তিতে। ঠিক আছে, সেই ভিত্তিতে আমরা ফ্যাটি অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটটা কি, স্যাচুরেটেড ফ্যাট বলতে এখানে কিন্তু ডাবল বন্ড থাকে না, এই জন্য দেখো এখানে নেগেটিভ সাইনটা আছে। আর যেখানে ডাবল বন্ড থাকে সেটাকে আমরা বলে থাকি আনস্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, যেখানে ডাবল বন্ড থাকে সেইটাকে আমরা বলে থাকি স্যাচুরেটেড, যেখানে ডাবল বন্ড থাকে সেটাকে আমরা বলে থাকি আনস্যাচুরেটেড, আর যেটাতে থাকে না সেটাকে আমরা বলি যে স্যাচুরেটেড। যেমন দেখো বাটারে থাকে স্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, আনস্যাচুরেটেড ফ্যাট কিসে থাকে, অলিভ অয়েল, অ্যাভোকাডোস এইগুলোতে থাকে। ঠিক আছে, এগুলোতে থাকে আনস্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, চলো এবারে লাস্ট আমরা চলে এসেছি কিসে, তোমার টেস্ট কিভাবে করব, ফ্যাটের টেস্ট কিভাবে করব। দেখো এখানে আমরা দুটো টেস্ট করতে পারি, একটা হচ্ছে ইথানল ইমালশন টেস্ট
আর একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট স্পট টেস্ট। ওকে, তো দেখো এখানে ছবি দিয়ে সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে, ছবি দিয়ে সুন্দর করে বোঝানো আছে। এখান থেকে দেখো ট্রান্সলুসেন্ট স্পটটা কি, কিছু পরিমাণ আমরা খাবারের স্যাম্পেল ধরো কোনো একটা ফিল্টার পেপার বা টিস্যু পেপারের ওপর যদি দিই, রেখে কাগজের ওপর চেপে দিলাম, ঠিক আছে, তখন দেখা যাবে যে এর ওপরে একটা যেন তেলে ঘি টাইপের একটা পদার্থ কাগজের ওপর মানে আমরা জমতে দেখব, এবং এটাকে কি করব, শুকনো করব, ঠিক আছে, শুকনো করব। এবার শুকনো করার পর আমরা যদি দেখি যে একটা তেলে একটা স্বচ্ছ দাগ দেখাচ্ছে, এই যে দেখো লেখা আছে পার্মানেন্টলি গ্রিজি সি থ্রু স্পট, মানে স্বচ্ছ স্পট, ঠিক আছে, পার্মানেন্টলি গ্রিজি একটা সি থ্রু স্পট মানে স্বচ্ছ স্পট, তখন আমরা বুঝবো এতে ফ্যাট প্রেজেন্ট আছে। আর যদি ফ্যাট প্রেজেন্ট না থাকে সেটাকে আমরা বলবো কি, যে এখানে কি হবে, ফ্যাট প্রেজেন্ট না থাকলে কোনো গ্রিজি তেলে স্পট আমরা দেখতে পাবো না। ওকে, তার মানে তখন বুঝবো যে এর মধ্যে কোনো রকম ফ্যাট নেই, ঠিক আছে। এটা হলো ট্রান্সলুসেন্ট স্পট টেস্ট, ঠিক আছে। এর পরের টেস্টটা দেখো, এটা কি ছিল, এটা ইথানল ইমালশন টেস্ট, ঠিক আছে। এখানে আমরা ফুড স্যাম্পলটা টেস্ট টিউবে নেব এবং তাতে ইথানল অ্যাড করব এবং সেটাকে ভালো করে নাড়াবো, শেক করব, ঝাঁকাবো ফ্যাটটাকে ডিজলভ করার জন্য, ঠিক আছে। এবং এইটাকে কি করব, আমরা অন্য একটা টেস্ট টিউবে আবার ঢালবো যেটাতে ডিস্টিলড ওয়াটার আছে। এবার দেখো যে ক্ষেত্রে আমরা দেখবো ক্লাউডি হোয়াইট একটা অ্যাপিয়ারেন্স এসেছে, ক্লাউডি হোয়াইট, ঠিক আছে, মানে মেঘের মতো, মিল্কি ইমালশন টাইপের, দুধের মতো, ঠিক আছে। কেন এসেছে, কারণ ফ্যাট আছে এবং সেটা ডিজলভ হয়নি, সেই কারণে এসেছে। তাহলে আমরা বুঝবো যে এখানে ফ্যাট আছে। আর যদি ওয়াটারটা পুরো ক্লিয়ার থাকে তাহলে বুঝবো যে এখানে ফ্যাট নেই, সেই টেস্টটাই এখানে দেওয়া আছে। ফুড স্যাম্পল, ইথানল সলভেন্ট দেব এবং ডিস্টিলড ওয়াটার নেব। প্রথমে ইথানল অ্যাড করব স্যাম্পেলে, দিয়ে সেটাকে ভালো করে শেক করব, মিক্স করব, ঠিক আছে। এবং এটা কি পাবো আমরা, ক্লিয়ার লিকুইড। বা যখনই এটা আমরা ওয়াটারে দেব, ডিস্টিলড ওয়াটারে, তখন আমরা কি দেখবো, একটা ক্লাউডি হোয়াইট, দেখো এই ছবিটা, ক্লাউডি হোয়াইট একটা ইমালশন ফর্ম করছে, তার মানে ফ্যাট প্রেজেন্ট। আর এটাতে ক্লাউডি হোয়াইট ইমালশন ফর্ম করছে না, মানে ফ্যাট অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমি ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো আলোচনা করলাম, নেক্সট দিন আমি মাইক্রোনিউট্রিয়েন্টস আলোচনা করব, ঠিক আছে। আর আমাদের কমেন্ট সেকশনে অ্যাপের লিংক, হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নিও, ঠিক আছে, তোমরা দেখে নিও। এবং আমাদের পেড ব্যাচের কোর্স চলছে, যেটা কোর্স নেমটা হচ্ছে আপার প্রাইমারি জাংশন, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, কোর্স নেমটা হচ্ছে আপার প্রাইমারি জাংশন। তোমরা প্রথমে ডাউনলোড করবে কেমোস্ফিয়ার অ্যাপ, ঠিক আছে, সেখানে দেখতে পাবে একটা কোর্স নেম আপার প্রাইমারি জাংশন। তোমরা যদি জেনারেল সায়েন্সটাকে আপার প্রাইমারি জাংশন, ঠিক আছে, জেনারেল সায়েন্সটা এবং পেডাগজিটা খুব ভালোভাবে আপার প্রাইমারি লেভেলের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই তোমার কোর্সটাতে কিন্তু জয়েন করতে পারো। এটুকু আমি বলবো যে তোমরা এইটাতে জয়েন করলে ঠকবে না, এবং যে কোনো এক্সামের জন্য সায়েন্সটা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।